গল্পটা শুরু হয়েছিল একটা সাধারণ দিনের মতোই। তারিখটা ছিল ২২শে জুলাই ১৯৮৯। বর্ষাকাল হলেও সেদিন আকাশে মেঘের কোনো দাপট ছিল না, শুধু একটা চাপা গরম আর ভেজা মাটির সোদা গন্ধ। আমরা তিনজন, আমি, আবির, অনিক আর শান্ত, তখন সবে কলেজে উঠেছি। আমাদের নতুন বাইক কেনার শখ হয়েছিল, কিন্তু পকেট অনুমতি দেয়নি। তাই আমরা ঠিক করলাম, গ্রামের ভেতরের দিকটায় একটা পুরনো আমলের পরিত্যক্ত কাঠের বাড়ি আছে, যার নাম সবাই ভূতের বাড়ি বলতো। ওটা নিয়ে একটা ছোটখাট ডকুমেন্টারি বানাবো। উদ্দেশ্য, শহর থেকে আসা কোনো এক প্রযোজককে ধরব, আর যদি টাকা মেলে। ছেলে মানুষই আর উত্তেজনা দুটোই ছিল তুঙ্গে। আমরা যে গ্রামটার দিকে যাচ্ছিলাম তার নাম ফুলপুকুরিয়া। নামটা যতটা শান্ত, গ্রামটা আসলে ততটাই নিঝুম আর রহস্যময়। এখানকার মানুষরা সূর্য ডোবার পর ঘর থেকে বের হয় না, এমনকি মসজিদের মাইকের আজানও যেন কেমন একটা চাপা স্বরে ভেসে আসত। আসল ভৌতিক বাড়িটা ছিল গ্রামের শেষ মাথায়, একটা বিশাল খোলা মাঠের, যা গ্রামের লোকেদের কাছে নিশুতি মাঠ নামে পরিচিত ধারে। এই মাঠটা প্রায় ২ কিলোমিটার বিস্তৃত, আর মাঝখানে কোনো গাছ বা বাড়ি নেই, শুধু ধু ধু সবুজ ঘাস আর একপাশে একটা প্রাচীন শ্মশান। আমরা বিকেল ৪টার দিকে ফুলপুকুরিয়ায় পৌঁছলাম। গ্রামের একমাত্র চায়ের দোকানে গিয়ে স্থানীয় দু একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। আমাদের উদ্দেশ্য শুনেই বয়স্ক লোকগুলো কেমন যেন গুটিয়ে গেল। একজন বৃদ্ধ, যার চোখ দুটো কেমন ঘোলাটে আর স্থির, তিনি কাঁপা কাঁপা গলায় শুধু একটা কথাই বললেন, বাবারা, সন্ধে লাগার আগে ফিরে যাও। ওই মাঠে একবার আওয়াজ শুরু হলে আর ফেরার পথ থাকে না। আমরা হাসলাম, ভাবলাম বুড়ো মানুষের সংস্কার। আমরা ক্যামেরা, টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে নিশুতি মাঠের দিকে হাঁটা শুরু করলাম। মাঠের ধারে পৌঁছতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আমাদের গা ছুঁয়ে গেল। অদ্ভুত কারণ তখন বাইরে বেশ গরম ছিল। আমরা ভূতের বাড়ির দিকে চললাম। সেটা ছিল মাঠে ঢোকার ঠিক ডান দিকে। বাড়িটা সত্যিই ভয়ঙ্কর। চারপাশে বড় বড় আগাছার জঙ্গল, আর বাড়ির ছাদে শত বছরের পুরনো বট গাছের শিকড় নেমে এসেছে দেয়াল ফুঁড়ে। কাঠের দরজাগুলো উই পোকায় খাওয়া, আর জানালাগুলো সব ভাঙা। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই শান্ত থেমে গেল। শান্ত ছিল আমাদের মধ্যে সবচেয়ে চাপা আর কম কথার ছেলে। সে হঠাৎ ফিসফিস করে বলল, দাঁড়া, একটা গন্ধ পাচ্ছিস? আমরা দুজনেই থমকে গেলাম। হ্যাঁ, একটা গন্ধ, ঠিক যেন তাজা রক্ত আর পচা মাংস মেশানো একটা কটু গন্ধ। কিন্তু আশেপাশে তো কিছুই নেই। আমরা দুজন শান্তকে হাসতে হাসতে বললাম, আরে, পচা কাঠের গন্ধ হবে হয়তো। কিন্তু শান্ত তখনও দাঁড়িয়ে, তার চোখ দুটো যেন বড় বড় হয়ে গেছে। সে আঙুল দিয়ে মাঠের ভেতরের দিকে ইশারা করল, শুনতে পাচ্ছিস? এবার আমরাও শুনলাম, বহু দূর থেকে ভেসে আসা একটা আওয়াজ। ঠিক আওয়াজ না, একটা সুর, বাঁশির সুর। সুরটা এতটাই করুণ আর মিষ্টি ছিল যে প্রথমটায় গা ছমছম করেনি, বরং একটা বিষণ্ণতা গ্রাস করেছিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই সুরের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করল। মিষ্টি সুরটা ধীরে ধীরে একটা অস্বাভাবিক, কর্কশ এবং তীক্ষ্ণ আওয়াজে পরিণত হতে লাগল। মনে হচ্ছিল কেউ বাঁশিটা ধরে পাগলের মতো ফু দিচ্ছে, যেন সে সুর নয়, যন্ত্রণা বের করতে চাইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বাঁশির আওয়াজটা মাঠের দিক থেকে আসছে, কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছে সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। অনিক, যে কিনা সবচেয়ে সাহসী ছিল, সেও এবার ঘাবড়ে গেল। চল আবির, আর দরকার নেই, বেরোই এখান থেকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুরটা এবার একদম কাছাকাছি। মনে হলো মাঠের মধ্যে কেউ একজন আমাদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে এবং বাঁশি বাজাচ্ছে। আমরা ভয়ে জমে গিয়েও দ্রুত পেছনে তাকালাম। কেউ নেই। পুরো মাঠ ধু ধু করছে। কোথাও কোনো মানুষ বা জন্তু জানোয়ারের চিহ্ন নেই, শুধু ঘাস আর বাঁশির সেই উন্মাদ সুর। আমরা যখন আবার বাড়ির দিকে মুখ খরালাম, তখন দেখলাম শান্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, আর তার গাল বেয়ে নামছে ফোঁটা ফোঁটা রক্ত, নাক দিয়েও রক্ত ঝরছে। আমরা দুজন ওকে ধরতেই অনেক চিৎকার করে উঠল, আবির, ওর চোখ দেখ! শান্তর চোখ দুটো খোলা ছিল, কিন্তু সেদিকে কোনো দৃষ্টি ছিল না। অক্ষি গোলক দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে, আর চোখের মণি দুটো, সেগুলো স্থির হয়ে গেছে, ঠিক যেন জমাট বেঁধে যাওয়া একটা কালো পাথর। তখনই সেই বাঁশির সুরটা একদম শান্তর কানের কাছে বাজতে শুরু করলো। এতটাই তীব্র, মনে হচ্ছিল আমাদের কানের পর্দা ফেটে যাবে। আর এই সুরের মধ্যে আমরা যেন একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। সেটা বাংলা নয়, কোনো মানুষের ভাষা নয়, সেটা কেবলই একটা পৈশাচিক হিসহিস শব্দ, যা আমাদের স্নায়ুর গভীরে গিয়ে আঘাত করছিল। আমরা জানতাম এখন পালাতেই হবে। আমরা শান্তকে টেনে হিঁচড়ে নিয়ে বাড়ির দিকে নয়, যেই পথ দিয়ে এসেছিলাম সেদিকে দৌড় শুরু করলাম। কিন্তু আমরা দৌড়ালেও সেই বাঁশির শব্দটা একটুও দূর হলো না। মনে হচ্ছিল ওটা আমাদের সাথে সাথে ছুটছে, মাঝে মাঝে আমাদের ডান পাশে, মাঝে মাঝে বাম পাশে, আর কখনো বা ঠিক মাথার ওপর। কিছু দূর যাওয়ার পর অনিক হঠাৎ থেমে গেল।
তার মুখটা ফ্যাকাশে আর চোখ দুটো স্থির। সে তার ডান হাত দিয়ে নিজের মাথা চেপে ধরল। আবির, ভেতরে ভেতরে কি যেন ঢুকছে। আবির, আমি আর পারছি না। আমি কিছু বুঝে ওঠার আগেই অনেক চিৎকার করে উঠল, একটা ভয়ঙ্কর পৈশাচিক চিৎকার। সে শান্তকে ছেড়ে দিয়ে তার নিজের হাত দুটো দিয়ে নিজের গাল খুবলে ধরল। তার হাতের নখগুলো যেন মাংস ভেদ করে ভেতরে ঢুকতে চাইছিল। সে তখন বাঁশির শব্দের তালে তালে একটা অস্বাভাবিক হাসি হাসতে শুরু করল। সেই হাসি মানুষের হতে পারে না, সেটা ছিল উন্মাদনা আর ভয়ঙ্কর আনন্দের একটা মিশ্রণ। বাঁশির সুর তখন একেবারে চরম সীমায় পৌঁছে গেছে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই এই বীভৎস সুরের কাছে আত্মসমর্পণ করেছে। আমি একা হয়ে গেলাম, হাতে শান্তর নিথর শরীর, সামনে অনিকের পাগলামি, আর পেছনে ঠিক আমার পিঠের কাছে সেই বাঁশিওয়ালার উপস্থিতি, যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আমি আর এক মুহূর্তও নষ্ট করলাম না। শান্তর শরীরটা সেখানে ফেলে দিয়ে চোখের জল আর নাকের জল এক করে দিলাম এক অন্ধ দৌড়। গ্রামের পথ ধরে ছুটছি, কিন্তু প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে কেউ আমার পেছনেই আছে। আমি শুধু ছুটছি। আর সেই বাঁশির সুর, সেই নিশুতি মাঠের বাঁশিওয়ালার সুর, সেটা আমাকে অনুসরণ করে চলল সারা রাত। আমি যখন গ্রাম থেকে বহু দূরে একটা স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম, তখনও মনে হচ্ছিল ট্রেনের হুইসেলের শব্দের মধ্যেও সেই বাঁশির করুণ পৈশাচিক আওয়াজটা লুকিয়ে আছে। আজ ৩২ বছর পর আমি আজও রাতে ঘুমাতে পারি না। কানের কাছে সবসময় সেই বাঁশির একটা চাপা সুর বাজতে থাকে। আর যখনই আমি একা থাকি, তখনই অনুভব করি সে এখনও আমার পাশে আছে, সে এখনও বাঁশি বাজাচ্ছে। ট্রেনে চেপে আমি কোনোমতে শহরে ফিরলাম, কিন্তু আমার মস্তিষ্ক তখনও ফুলপুকুরিয়ার নিশুতি মাঠে আটকে ছিল, কানে অবিরাম বাঁশির তীক্ষ্ণতা। পরের দিন ভোর হতেই আমি শান্ত এবং অনিকের পরিবারকে সবটা জানালাম। তারা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন শান্তর বাবা, যিনি কিছুটা প্রভাবশালী ছিলেন, পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ফুলপুকুরিয়া গেলেন, তখন বিভীষিকাটা আরও স্পষ্ট হল। মাঠের মাঝখানে তারা শান্ত আর অনেক কাউকেই খুঁজে পেলেন না। সেখানে শুধু দুজনের দুটো খালি ব্যাগ পড়েছিল, আর ছিল জমাট বাঁধা রক্তের কিছুটা চিহ্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল মাঠের মাঝখানে, যেখানে তারা শেষ বাড়ছিল, সেখানে একটা পুরনো পোকা খাওয়া বাঁশের বাঁশি পড়েছিল। বাঁশিটা হাতে নিতেই একজন পুলিশ অফিসারের হাত কেঁপে উঠল, কারণ বাঁশিটা অস্বাভাবিক ঠান্ডা ছিল, যেন বরফ গলা জল লেগে আছে। বাঁশিটা পুলিশ হেফাজতে নেওয়া হলো। গ্রামের লোকজনের জিজ্ঞাসাবাদে জানা গেল এক পুরনো কাহিনী। প্রায় ১০০ বছর আগে ওই নিশুতি মাঠে এক দরিদ্র রাখাল ছেলে থাকত। সে ছিল অসাধারণ বাঁশিওয়ালা। তার বাঁশির সুরে শুধু মানুষ নয়, নাকি বনের পশুরাও শান্ত হয়ে যেত। কিন্তু গ্রামের জমিদার তার বাঁশি পছন্দ করতেন না, কারণ তার বাঁশির সুরের কাছে জমিদারের বিলাসবহুল বাদ্যযন্ত্রের কদর কমে গিয়েছিল। একদিন রাগের বশে জমিদার ছেলেটিকে ধরে এনে ওই মাঠে গাছের সাথে বেঁধে নির্মমভাবে চাবুক মারতে মারতে হত্যা করেন। ছেলেটি মরার আগে নাকি শুধু একটা কথাই বলেছিল, আমার সুর কেড়ে নিলি, তাই এই মাঠের সব সুর আমি কেড়ে নেব। কেউ যদি এখানে নতুন সুর আনতে চায়, তবে তার জীবন হবে আমার বাঁশির সুরের বলি। আর অদ্ভুত বিষয় হল, সেই ঘটনার পর থেকে ওই গ্রামের কোনো বাড়িতেই আর কোনোদিন কোনো বাদ্যযন্ত্র বাজেনি। পুলিশ যখন বাঁশিটা থানায় নিয়ে আসে, তখন থেকেই শুরু হয় আসল গোলমাল। প্রথমে থানার ভেতরে কেউ একজন গভীর রাতে বাঁশির সেই করুণ সুর শুনতে পায়, কিন্তু সুরটা এতটাই চাপা যে কেউ বুঝতে পারত না সেটা কোথা থেকে আসছে। কয়েকদিনের মধ্যেই সেই পুলিশ অফিসার, যিনি বাঁশিটা হাতে নিয়েছিলেন, তিনি অস্বাভাবিক আচরণ শুরু করলেন। তিনি কেবলই গভীর রাতে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে বাঁশি বাজানোর ভঙ্গি করতেন, যদিও তার হাতে কোনো বাঁশি ছিল না। তার চোখ দুটো স্থির হয়ে যেত, ঠিক শান্তর চোখের মতো। আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছি, কিন্তু আমি জানতাম আমাকে কিছু একটা করতেই হবে। আমি লাইব্রেরি এবং পুরনো বই ঘেঁটে এই ধরনের প্যারানর্মাল ঘটনা নিয়ে পড়তে শুরু করলাম। জানতে পারলাম এমন কিছু আত্মা আছে যারা কোনো নির্দিষ্ট শব্দ বা বস্তুর সাথে এমনভাবে নিজেদের বেঁধে ফেলে যে সেই বস্তুর সংস্পর্শে আসা যে কোনো মানুষকে তারা নিজেদের শিকার বানিয়ে নেয়। বাঁশিটা ছিল সেই রাখাল ছেলের আত্মার আধার। সে নতুন কোনো সুর, অর্থাৎ মানুষের কণ্ঠস্বর, হাসি, বাদ্যযন্ত্রের আওয়াজ সহ্য করতে পারত না। আমি যখন একদিন সেই পুলিশ অফিসারের সাথে দেখা করতে গেলাম, তখন তিনি একটা বদ্ধ ঘরে একা বসেছিলেন। ঘরে ঢোকার সাথে সাথে আমি আবার সেই পচা মাংস আর রক্তের গন্ধ পেলাম। অফিসারটা মেঝেতে বসে একটা ডালকে বাঁশির মতো করে ধরে বাঁশি বাজাচ্ছিলেন, যদিও কোনো আওয়াজ হচ্ছিল না, কিন্তু আমি ঠিকই কানে সেই উন্মাদ সুরটা শুনতে পেলাম।
তিনি আমাকে দেখে হাসলেন। সেই হাসি অনিকের হাসির মতোই ভয়ঙ্কর আর বিকৃত। তিনি ফিসফিস করে বললেন, আবির, সুরটা শুনতে পাচ্ছিস? ও আসছে, ও তোর বাকি সুরটা নিতে আসছে। তোর মনে যে ভয়টা জমে আছে সেটাই এখন ওর বাঁশির আওয়াজ। আর তোর সব সুর যেদিন শেষ হবে সেদিন আমিও ওর সাথে মিশে যাব। আমি বুঝতে পারলাম শুধু বাঁশিটা ধ্বংস করলেই এই অভিশাপ কাটবে না, আত্মার প্রতিশোধের চক্র ভাঙতে হবে। গ্রামের প্রাচীন লোককথা অনুযায়ী অভিশাপ দূর করতে হলে তাকে একই রকম যন্ত্রণা দিতে হবে যা সে মৃত্যুর সময় পেয়েছিল। আমি মনস্থির করলাম, যেভাবেই হোক আমাকে আবার ফুলপুকুরিয়া যেতে হবে। তবে এবার আমি একা যাব না। আমি এক বয়স্ক তান্ত্রিককে খুঁজে বের করলাম, যিনি বহু পুরনো আমলের জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি আমার কথা শুনে সবটা বুঝলেন। তিনি বললেন, বাঁশিওয়ালা এখন তোর অপেক্ষায় আছে। তোর মনে জমে থাকা ভয়টাই ওকে টানছে, কিন্তু তুই যদি তোর ভয়ের চেয়েও বড় কিছু নিয়ে মাঠে যেতে পারিস তবেই ওকে আটকানো যাবে। তান্ত্রিক আমাকে একটা বিশেষ ধরনের চালের মিশ্রণ আর একটা প্রাচীন মন্ত্র শিখিয়ে দিলেন, আর দিলেন একটা শর্ত, আলো নিভে গেলেই যেন আমি কোনোভাবেই পেছনে না তাকাই। আমি এক রাতে আবার সেই নিশুতি মাঠে গেলাম। আমার হাতে কোনো টর্চ ছিল না, শুধু তান্ত্রিকের দেওয়া চাল আর মন্ত্র। আমি যখন মাঠের মাঝখানে পৌঁছলাম তখন রাত প্রায় 2টো। আকাশ মেঘে ঢাকা, একটাও তারা দেখা যাচ্ছে না। চারদিকে কেবল একটা গাঢ় ঘন অন্ধকার। আমি জোরে শ্বাস নিয়ে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসলাম। চালের মিশ্রণটা হাতে নিয়ে মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করলাম। প্রথমে সব চুপচাপ ছিল, তারপর মাঠের দক্ষিণ দিক থেকে আবার সেই বাঁশির সুর ভেসে আসতে শুরু করলো। এবার সুরটা আগের চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর, যেন 1000টা পেরেক একসাথে আমার কানে ঢুকে যাচ্ছে। বাঁশির সুরের সাথে সাথে মাঠের ঘাসগুলো জোরে জোরে কাঁপতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো শক্তি সেগুলোকে নাচাচ্ছে। আমি চোখ বন্ধ করে মন্ত্রটা বলতে লাগলাম। বাঁশির সুর তখন আমাকে ঘিরে ফেলেছে। মনে হচ্ছে বাঁশিওয়ালা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আমাকে ফুঁ দিচ্ছে। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তখনই আমার মনে হলো কেউ একজন আমার পিঠে জোরে একটা হাত রাখল। আমার মনে হলো সেই হাতটা বরফের মতো ঠান্ডা, হাড়ে কোনো মাংস নেই। আমি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে সংবরণ করলাম। মন্ত্রটা আরও জোরে বলতে লাগলাম। তখন বাঁশিওয়ালা সরাসরি আমার কানে ফিসফিস করে বলল, পেছনে তাকা আবির, তোর বন্ধুদের দেখবি, তারা তোকে ডাকছে। তাদের সুর ছাড়া তুই একা বাঁচতে পারবি না। আমার মনে শান্ত আর অনিকের হাসি ভেসে উঠল। আমার চোখ বেয়ে জল পড়তে লাগলো। আমি প্রায় মন্ত্র ভুলে যাচ্ছিলাম, কিন্তু তান্ত্রিকের কথাটা মনে পড়ল, পেছনে তাকানো যাবে না। আমি নিজের সর্বশক্তি দিয়ে মন্ত্রটা শেষ করলাম এবং হাতে থাকা চালের মিশ্রণটা চারদিকে ছুড়ে দিলাম। চালগুলো মাটিতে পড়ার সাথে সাথে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলকানি দেখা গেল। বাঁশির সুর হঠাৎ থেমে গেল, যেন কেউ গলা টিপে ধরেছে। চারদিকে নেমল একটা হিম শীতল নীরবতা। কয়েক মুহূর্ত পর আমি শুনলাম একটা দীর্ঘ যন্ত্রণাদায়ক আর্তনাদ। মনে হলো কেউ 1000 বছর ধরে আটকে ছিল আর এখন মুক্তি পাওয়ার বেদনায় চিৎকার করছে। আর্তনাদটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মাঠের পরিবেশ স্বাভাবিক হয়ে গেল। ঠান্ডাটা কেটে গেল এবং বাতাস আবার গরম হয়ে উঠল। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কেউ নেই, শুধু চালগুলো চারপাশে ছড়িয়ে আছে। আমি কোনো মতে সেদিন মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম। পরের দিন যখন পুলিশ আবার মাঠে গেল তখন বাঁশিটা আর পাওয়া গেল না। বাঁশিওয়ালা তার অভিশাপের বাঁশি নিয়ে চিরতরে হারিয়ে গেছে। কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। শান্ত এবং অনিককে কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। তাদের পরিবার ধরে নিয়েছে তারা সেই বাঁশিওয়ালার হাতে বলি হয়েছে। আর আমি অভিশাপ থেকে বেঁচে গেলেও সেই রাতের পর থেকে আর কখনো কোনো সুর শুনতে পাই না। আমার কান দুটো ঠিক আছে, আমি মানুষের কথা শুনতে পাই, গাড়ির আওয়াজ শুনতে পাই, কিন্তু পৃথিবীর কোনো সুন্দর সুর, গান, পাখি ডাকা, নদীর কলতান আমি শুনতে পাই না। বাঁশিওয়ালা আমার শরীর থেকে আমার সুর কেড়ে নিয়েছে। আমি জানি নিশুতি মাঠের বাঁশিওয়ালা আমার কাছে এখনও আছে। সে আমার ভেতরেই আছে, কারণ সে আমার ভয়ের প্রতীক। আর যতদিন আমার ভেতরে সামান্যতম ভয় থাকবে ততদিন সে তার বাঁশি আমার কানে বাজিয়ে যাবে, যে বাঁশির আওয়াজ শুধু আমিই শুনতে পাই।